আলভিকে এত কাছ থেকে দেখে তার গত রাতের কথা মনে পড়ে গেল। আলভি কিছু বলতে যাবে তার আগেই অলি নিজের হাত দ্বারা আলভির বুকে কিলঘুষি মারতে লাগলো। আলভি একটা হতাশার শ্বাস ফেলে অন্য হাত দ্বারা অলির দুহাত চেপে ধরলো। হানিবি, আমাকে আঘাত করতে চাইলে তোমাকে নিজের হাত ব্যবহার করতে হবে না, বুঝলে? তোমার চোখের এক ফোঁটা জল আমাকে 100 বার মেরে ফেলার জন্য যথেষ্ট ক্ষমতা রাখে। অলি ছটফট করতে লাগলো। তবে আলভির মতো সুঠাম দেহের অধিকারী পুরুষের সাথে তার না পেরে ওঠাই স্বাভাবিক। লোকটার সামনে তার নিজেকে নিতান্তই শিশু বলে মনে হচ্ছে। আলভি অসহায় কণ্ঠে বলল, আমার কথা বলার সুযোগ দাও প্লিজ। অলি তাও ছটফট করেই যাচ্ছে। আলভি এবার প্রচন্ড বিরক্ত হয়ে গেল। হানিবি, কেন এমন করছো? আমাকে দেখে ভয় পেও না প্লিজ। আমি তোমার ইচ্ছে করে কিছু করিনি। বোঝার চেষ্টা করো, আমি যা কিছু করেছি সবটাই ভুল করে করেছি। সবকিছুই অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তবুও বলছি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, আমি তোমাকে বিয়ে করতেও প্রস্তুত। তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও, আমি সবাইকে ম্যানেজ করব। আলভির কথা শুনে অলির চোখ দিয়ে পানি পড়ে গেল। অলিকে কাঁদতে দেখে আলভি দ্রুত গতিতে অলিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। অলি সারা পাওয়া মাত্রই নিচের চোখ জোড়া মুছে নেয়। তারপর আলভিকে চমকে দিয়ে অলি হেসে ওঠে। অলি হাসছে, কিন্তু আলভি বুঝতে পেরেছে যে অলি অতিরিক্ত ক্রোধের বর্ষবর্তী হয়ে এভাবে হাসছে। আপনি বললেন যে সবটাই নাকি আপনি ভুল করেছেন, কিন্তু আমি তো বলছি সবকিছু আপনার আগে থেকে প্ল্যান করা। আপনি একটা খারাপ লোক। আপনি আপনার বন্ধুকে দিয়ে আমাকে নিজের রুমে নিয়ে গেছেন। আর ওয়েট, আপনার ভাষ্যমতে যদি এটা ভুলই হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বিয়ে করার কথা কেন বলছেন? আমি কোন যুক্তিতে আপনার মতো একজন র্যাপিস্টকে বিয়ে করব? অলির শেষ কথাটা কানে পৌঁছানো মাত্রই আলভি রক্ত চোখে অলির দিকে তাকায়। অলির দিকে এগিয়ে যেতে বলে, হোয়াট ডিড ইউ সে? কেন শুনতে পাননি? আপনি একজন র্যাপিস্ট। আপনি আমাকে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। কথাটা শুনে আলভি নিজেকে কন্ট্রোল করতে পারে না। অলির গাল চেপে ধরে। রাগে আলভি হেতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তার শক্ত চিবুক দৃশ্যমান। আলভি শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ইউ লিটল হানিবি, বয়স কত তোমার? অলি রাগি চোখে আলভির দিকে তাকায়। আলভি দাঁতে দাঁত চেপে অলিকে একবার উপর থেকে নিচের অবধি দেখে নিল। তারপর হাসির স্বরে বলে উঠলো, টপস আর স্কার্টে 10 বছরের বাচ্চা লাগতো, এখন শাড়িতে 12 বছরের বাচ্চা মনে হচ্ছে। কিন্তু কথা তো একদম প্রাপ্তবয়স্ক নারীর মতো বলছো। বাই দ্য ওয়ে, আই লাইক ইট। অলি না চাইতেও আলভির হাসি ভয়েস শুনে অনেক ঘাবড়ে গেল। নিজেকে যতই সাহসী দেখাক না কেন, পরিশেষে সে তো একজন 15 বয়সী বাচ্চা মেয়েই। আলভি খাড় কাত করে অলির দিকে তাকালো। দরজা এক হাত টেকিয়ে অলিকে বন্দি করে নিল। অলি একটা ঢোক গিলে বলে ওঠে, আপনি সরে যান, নইলে আমি চিৎকার করব। আলভি অলির মাথার কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলতে লাগে, তাই নাকি? করো, চিৎকার করো, আই ডোন্ট কেয়ার। তুমি যদি সবাইকে জানাতে চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর সবকিছু জানার পরে কি হবে সেটা জানো নিশ্চয়ই। মান সম্মান রক্ষার্থে হলেও তোমাকে সবাই আমার হাতে তুলে দেবে। তারপর তুমি কোথায় পালাবে হানিবি? আমাকে এই অদ্ভুত নামে ডাকা বন্ধ করুন। আপনি যতবার আমাকে এই নামে ডাকবেন আমার প্রচন্ড ঘেন্না হয়। আলভি ব্রুকুসকে অলির দিকে তাকায়। অলি আর হানিবি অর্থ তো একই, তাহলে শুনতে খারাপ লাগে কেন? ওহো, আই সি। এটা ওই শারীরিক সম্পর্কের মতো, তাই না? বিয়ের পর করলে পবিত্র, আর বিয়ের আগে করলে ধর্ষণ। ওকে হানিবি, আমি তোমাকে বিয়ের পরই এই নামে ডাকবো। অলির হাত পা কাঁপছে। লোকটার কথাগুলো যেন বিষের মতো তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। সেই সাথে তার প্রচন্ড রাগ আর ঘৃণাও কাজ করছে। আলভি হঠাৎ করে অলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। অসম্ভব, আমি মরে যাব, তবু আপনাকে বিয়ে করব না। আপনাকে বিয়ে করার আগে আমি দরকার হলে বিষ খেয়ে নিব। অলির কথাটা শুনে আলভি স্তব্ধ হয়ে গেল। অলিও এই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অলি চলে যেতেই আলভি রেগে মেগে দরজার উপরে ঘুষি দিল। বাড়ির বাগানের পুরোটা অংশ ঘিরে গায়ে হলুদের ফাংশনের জন্য ডেকোরেট করা হয়েছে। ঈশা আর উর্মিলা চকলেট পাওয়ার উদ্দেশ্যে এসে নিরাশ হলো। উর্মিলা বলে ওঠে, ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে রে। ঈশা কাঁদো কাঁদো মুখে বলল, আমার এবার কান্না পাচ্ছে। তোর কান্না কেন পাচ্ছে শুনি? পেছন থেকে কারো কথার আওয়াজে ঈশা আর উর্মিলা পেছনে ফিরে তাকায়। সামির ভ্রুকুসকে ওদের দিকে তাকিয়ে আছে। উর্মিলা একটা হাসি দিয়ে চলে যেতে নিলেই ঈশা তার হাত ধরে ফেলে। আপু, যাচ্ছিস কেন? আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না। উর্মিলার কথা শুনে সামির হালকা কেসে বলল, তোদের কিসের জন্য কান্না পাচ্ছে শুনি? উর্মিলা বলতে লাগলো, আর বলো না সামির ভাই,
ভাইয়া আমাদের সাথে প্র্যাঙ্ক করেছে, ও বলেছে এখানে নাকি চকলেট দেওয়া হচ্ছে। উর্মিলার কথাগুলো শুনে সামির হেসে উঠলো। তোদের সাথে প্র্যাঙ্ক করা এত সহজ, আগে জানতাম না রে। এদিকে দিহান বাড়ির ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না। আমি কি ভুল বাড়িতে ঢুকে পড়লাম নাকি? না, বাড়ির নাম তো ঠিকই আছে। আমার স্পষ্ট মনে আছে এই বাড়িতে আলবির সাথে একবার এসেছিলাম। তাহলে চারদিক এত শান্ত কেন? বিয়ে বাড়িতে এত শান্তি মানায় নাকি? এর চাইতে তো হসপিটালের চিৎকার চেঁচামেচি বেশি। দিহানের ভাবনার মাঝে আসমা বানু ড্রয়িং রুমে আসেন। দিহানকে দেখে এগিয়ে এসে বললেন, আপনি কি কাউকে খুঁজছেন? দিহান ভদ্রতার খাতিরে সালাম দিয়ে বলল, হ্যাঁ, আসলে আমি অভির বন্ধু। এটা ওর বাড়ি না? আসমা বানু অভি নামটা শুনে চিনতে পারলো না। আমি তো এ বাড়িতে অতিথি, তাই সবার নাম আমি জানি না। আপনি বসুন, আমার বোনকে ডেকে দিচ্ছি। আসমা বানু চলে যেতে নিলেই দিহান বলে ওঠে, অভি মানে আমি আলভির কথা বলছি আন্টি। ওকে তো চেনেন তাই না? ওই যে রাগী দেখতে লম্বা করে ছেলেটা, যে সারাক্ষণ মুখটা পেঁচার মতো করে রাখে, সেই ছেলেটা। দিহানের কথা শুনে আসমা বানুর ভীষণ হাসি পেল। সে কিছু বলতে যাবে, কিন্তু তার আগে আলভি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দিহান ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ইয়ার পুরো 83 ঘন্টা 23 মিনিট পর তোকে দেখলাম। আমি তোকে অনেক মিস করেছি দোস্ত। রিফাত কোথায়? ওকে ডাক। শালারে মেরে তক্তা বানিয়ে ফেলবো। ফোনটাকে কি করে রেখেছে কে জানে। আলভি মুখে কিছু না বলে দিহানকে সরিয়ে দিল। দিহান ব্রুকুসকে তাকালো। তোর মুখটা সবসময় এরকম না করে রাখলেও তো পারিস। আলভি কিছু বলতে চাইলে আসমা বানুর জন্য বলতে পারে না। এমনি সকালবেলার ঘটনার জন্য আলভি অনুতপ্ত। নিজেকে তাদের সামনে আরো খারাপ মানাতে চাইছে না। আলভি উল্টোর দিকে ঘুরে উপরে চলে যায়। দিহান ও আলভি পিছে পিছে যায়। অলি স্টেজের সামনে গিয়ে দাঁড়াতে উর্মিলা আর সামিরা তার পাশে এসে দাঁড়ায়। সামিরা অলিকে দেখে বলে, অলি তোমার ঠোঁটে লিপস্টিক লেপটে গেছে। সামিরার কথা শুনে অলি নিজের ঠোঁটে হাত দেয়। তার মানে আলভি যখন তার মুখ চেপে ধরেছিল তখনই এমনটা হয়েছে। তখনই হয়তো লিপস্টিকটা লেপটে গেছে। অলি নিজের লিপস্টিকটা ঠিক করতে লাগলো। ঈশা নিজে থেকে কাপড় দিয়ে সেটা ঠিক করে দেয়। সামিরা এবার বলে ওঠে, অলিকে সব অবস্থাতেই সুন্দর লাগে। লিপস্টিক লেপটে যাওয়ার পরেও কত কিউট লাগছিল। আমার তো এখনই ভয় পাচ্ছে অলির বিয়ের সময় না জানি ওর জন্য ছেলেদের কত বড় লাইন লাগবে। অলি ফেল ফেল চোখে সামিরার দিকে তাকিয়ে থাকলো। এসব বললো না সামিরা আপু, আমি কখনো বিয়ে করব না। সামিরা হাসলো। তারপরে স্টেজে বসে থাকা তিশাকে দেখিয়ে বলল, তিশা ছোট থেকে বলতো সে কখনোই বিয়ে করবে না, কিন্তু দেখো আজ সেই তিশারও বিয়ে হয়ে যাচ্ছে, তাও আবার ওর ভালোবাসা মানুষের সাথে। ঠিক তেমনি আমিও তো ছোটবেলায় বলতাম বিয়ে করব না, কিন্তু এখন আমারও বিয়ে হয়ে গেছে। তার উপর আমার একটা মেয়েও আছে। সামিরার কথা শুনে ঈশা আর উর্মিলা নীরব রইল। কিন্তু অলি বলে উঠলো, আমি আমার বাবা মাকে ছেড়ে থাকতে পারবো না, তাই আমি কখনোই বিয়ে করব না। সামিরা আবারও হেসে উঠলো। আমাদের মায়েরাও যদি এগুলো ভাবতো তাহলে হয়তো আমাদের কোনোদিন জন্মই হতো না। বুঝলে অলি, মেয়েদের জীবনটাই এমন। বিয়ের আগে বাবা মাই সব, কিন্তু বিয়ের পর মেয়েদের সবকিছু স্বামীর নামে পুরস্কার হয়ে যায়। ঈশা বলে, সামিরা আপু বাদ দাও, অলি ছোট এখন, এত কিছু আর না বুঝলেও চলবে। কথাগুলো শুধু আমি অলিকেই বলিনি, তোকে বলেছি। আমার তো মনে হচ্ছে অলির চাইতে তুই বেশি অবুঝ ঈশা। অলিকে তো বোঝানোর মতো কেউ নয়, কিন্তু তোর তো আছে। তুই কেন তার কথা বুঝতে পারছিস না? সামিরার কথা শুনে ঈশা অবাক চোখে তার দিকে তাকায়। সামিরা সরাসরি বলে ওঠে, আমার ভাইটাকে এভাবে কেন অপেক্ষা করছিস বলবি আমাকে? তুমি এসব কি বলছো সামিরা আপু? আমি কি বলছি সেটা বাড়ির সবাই বুঝতে পারে, কিন্তু তুই বুঝিস না, সেজন্যই তো অবুঝ বললাম তোকে। ঈশা আর সামিরার কথা শুনে উর্মিলা মিটমিটিয়ে হাসছিল। অলির তো মনোযোগ তিশার সামনে রাখা ফুলগুলোর দিকে, যার মানে অলি শুধু নামই অলি নয়, কাজে অলি। ফুল তার ভীষণ প্রিয়। অলি বেশি কিছু না ভেবে স্টেজে উঠে তিশার পাশে গিয়ে বসলো। তারপর তিশার উদ্দেশ্যে বলল, তিশা আপু এই গোলাপ ফুলগুলো দিয়ে তুমি কি করবে? তিশা হাসি মুখে বলল, কিছুই করবো না, মনে হয় স্টেজ সাজানোর পর বাড়তি ছিল, তুই নিবি? আলী উপরে নিচে মাথা নাড়ালো। আচ্ছা ঠিক আছে নে তুই। তিশা বলার মাত্রই অলি ফুলগুলো হাতে নিয়ে ফুলের ঘ্রাণ নিতে লাগলো। অন্যদিকে আলভি সিগারেট ফুঁকছে। তার সামনে দিহান রেগে গজগজ করছে। আলভি রিফাত যা যা করেছে সবকিছুই দিহানকে বলেছে। সেগুলো শোনার পরেই দিহান ভীষণ রেগে গেছে। ও এরকম কিছু করেছে সেটাতে আমি অবাক হচ্ছি না, কিন্তু তাই বলে তোর সাথে এমনটা করেছে আমি ভাবতেই পারছি না। ও অলিকে চেয়েছিল, আমি না বলেছিলাম, আর সেটার কারণেই বলছিলাম, কিন্তু তারপরে ও অলির দিকে খারাপ নজর দিয়েছে। ওর কলিজা কত বড় হয়ে গেছে, এত কিছুর পরেও বন্ধু ভেবে ক্ষমা করে দিয়েছে। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তাছাড়া ওকে আমি সাথে আনতেও চাইনি। আমি জানতাম মেয়ে দেখলে ওর হুঁশ থাকে না, তারপরে জোর করে এলো।